নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইজি সায়েন্স বই থেকে। এই পর্বে আমরা ১১ অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, প্রথম প্রশ্নে বলা হলো বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করা হয় কেন? আচ্ছা, প্রথমে আগে একটু বুঝা দরকার ফিউজ জিনিসটা কি? ফিউজ হচ্ছে একটা সরু তার। এর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এর বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে তারটা পুড়ে যায় এবং ওইখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই ফিউজটা ব্যবহার করা হয় মূলত যন্ত্রপাতির নিরাপত্তার জন্য, যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে কোনো যন্ত্রপাতি নষ্ট না হয়ে যায়। এখন বিভিন্ন যন্ত্রের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ভিন্ন, ভিন্ন। ধরো এসিতে যে পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দিতে হয়, ফ্যানে কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি যদি ২ টা জায়গায় সমান ফিউজ ব্যবহার করি, মানে একই তার ব্যবহার করি যাতে একই পরিমাণ বিদ্যুৎ প্রায় ফ্লো হলে পুড়ে যায়, তখন দেখা যাবে ফ্যানের ক্ষেত্রে হয়তো ঠিক আছে কিন্তু এসির ক্ষেত্রে সেটা ভুল হবে। আবার এসির জন্য দেখা যাবে হচ্ছে ঠিক আছে কিন্তু ফ্যানের জন্য দেখা যাবে ভুল হচ্ছে। এইজন্য প্রত্যেকটা যন্ত্রে আলাদা, আলাদা বিদ্যুৎ পরিবহন ক্ষমতার বা সহ্য করার ক্ষমতার উপর নির্ভর করে আমরা ভিন্ন, ভিন্ন ফিউজ ব্যবহার করে থাকি। ২ নম্বর প্রশ্ন হচ্ছে বাসাবাড়িতে তড়িৎ সমান্তরাল সংযোগ ব্যবহার করা হয় কেন? সমান্তরাল সংযোগ বা প্যারালাল সংযোগ এটাতে সুবিধা হলো কি যে প্রত্যেকটা যন্ত্রপাতিতে আলাদা, আলাদাভাবে বিদ্যুৎ প্রবাহিত করা যায়। যার ফলে যেটা ঘটবে প্রত্যেকটা যন্ত্রের জন্য আলাদা, আলাদা সুইচ ব্যবহার করা যাবে। যদি আমরা শ্রেণী সংযোগ ব্যবহার করতাম তাহলে একটা সুইচ দিয়ে পুরা বাসাবাড়ির বিদ্যুৎ কানেকশন অন করতে হতো। একটা সুইচ অফ করেই সমস্তটা অফ করা হতো। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বাসাবাড়ির জন্য কমফোর্টেবল না। আবার দেখা যাবে শ্রেণী সংযোগ হলে কি হতো, একটা যন্ত্র যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পুরো সমস্তগুলাই ডিসকানেক্টেড হয়ে যাবে। কিন্তু যদি প্যারালাল কানেকশন বা সমান্তরাল হয় তাহলে দেখা যাবে কি একটা নষ্ট হলেও বাকিগুলো সচল থাকতেছে। এক্ষেত্রে বিদ্যুতের অপচয় কম হয়ে থাকে। তাহলে প্রতিটি উপকরণ পৃথকভাবে চালু বা বন্ধ করা যায়। একটি উপকরণ নষ্ট হলেও অন্যগুলো সচল থাকে। সকল উপকরণ পূর্ণ তড়িচালক শক্তি পায়। এই সকল সুযোগ সুবিধার ফলে সমান্তরাল সংযোগ বাসাবাড়ির ব্যবহার উপযোগী হয়ে থাকে। আচ্ছা, ১৫ অ্যাম্পিয়ার ফিউজের সুবিধা লেখো। আমি তোমাদেরকে ফিউজ জিনিসটা কি সেটা একটু আগে ব্যাখ্যা করেছি। এখন আমরা ১৫ অ্যাম্পিয়ার ফিউজের সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। যে আমাদের বাসাবাড়িতে বা কর্মস্থলে এমন অনেক যন্ত্র থাকে যা চলার জন্য অধিক পরিমাণে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন। এসব যন্ত্র কম মানের ফিউজ ব্যবহার করলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে, সাথে ফিউজটি পুড়ে যেতে পারে। কিন্তু ১৫ অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহারে এগুলো নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ চলাচল এবং বর্তনী সুরক্ষিত থাকে। যেমন ধরো আমার কোনো একটা ফ্যানের ক্ষেত্রে আমার বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে ১০ অ্যাম্পিয়ার, কিন্তু আমি সেখানে ফিউজ ব্যবহার করলাম ২ অ্যাম্পিয়ারের। তাহলে কি হবে? সেখানে যখনই আমি কানেকশন দিব সাথে, সাথে ফিউজটা পুড়ে যাবে। ফিউজটা পুড়ে গিয়ে হচ্ছে বর্তনীটা বা যন্ত্রটা হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে এটা আমার জন্য হচ্ছে সুবিধাজনক হবে না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করতে হবে। সেই স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে ১৫ অ্যাম্পিয়ারের। আচ্ছা, ফিউজ কম গলনাঙ্কের ধাতু ব্যবহার করা হয় কেন? খেয়াল করে দেখো আমার ফিউজ ব্যবহারের উদ্দেশ্য কি? ফিউজ ব্যবহারের উদ্দেশ্যটা হচ্ছে অতিরিক্ত বা ওভারফ্লো হলে যাতে সেখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে যন্ত্রটা সিকিউর হয়। তাহলে আমি যদি এখানে অধিক গলনাঙ্কের কিছু ব্যবহার করি তাহলে দেখা যাবে এটা গলবে না। না গললে হচ্ছে বিচ্ছিন্ন হবে না। তাহলে দেখা যাবে যন্ত্রটা পড়ে যাবে। তাহলে আমার ফিউজ ব্যবহারের যে মূল উদ্দেশ্যটা সেটাই কিন্তু এখানে সাকসেস হচ্ছে না। এই সমস্যার সমাধানে আমরা কম গলনাঙ্কের তার ব্যবহার করি বা ধাতুর তার ব্যবহার করি। এতে সুবিধা কি? যখনই ওভারফ্লো হবে তখন এটা গলে যাবে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। বৈদ্যুতিক মিস্ত্রিরা পায়ে শুষ্ক জুতা পরিধান করে কেন? তড়িৎ সংযোগ দেওয়ার সময় প্লাস্টিকের শুষ্ক জুতা ব্যবহার করলে মানুষের বৈদ্যুতিক শক খাওয়ার ভয় থাকে না। বৈদ্যুতিক সংকেতের জন্য যে মেইন তার দুটি থাকে তার একটি তার জীবন্ত থাকে, অর্থাৎ ওই তারে তড়িৎ ভোল্টেজ থাকে। কেউ যদি খালি পায়ে মাটির সংস্পর্শে থেকে জীবন্ত তার স্পর্শ করে তাহলে সে বৈদ্যুতিক শক অনুভব করবে, অর্থাৎ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। প্লাস্টিকের শুষ্ক জুতা ব্যবহার করলে মাটির সাথে শরীরে কোনো স্পর্শ থাকে না, আবার প্লাস্টিক নিজেই বিদ্যুৎ অপরিবাহী বলে শক লাগে না। আবার প্লাস্টিক নিজেই বিদ্যুৎ অপরিবাহী বলে শক লাগে না। এই কারণে বৈদ্যুতিক মিস্ত্রিরা পায়ে শুষ্ক জুতা পরিধান করে। মানে ব্যাপারটা হলো কি যে তুমি ধরো হচ্ছে যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় জীবন্ত তার, সেটা ধরে তুমি যদি খালি পায়ে মাটির মধ্যে দাঁড়াও তাহলে যেটা ঘটবে তোমার বডির ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করবে মাটিতে। যার ফলে তুমি তড়িতাহিত হয়ে যাবে এবং তুমি সেক্ষেত্রে শক খাবে, মারা যাবে। কিন্তু যদি তোমার পায়ের নিচে জুতা থাকে, পায়ের নিচে জুতা থাকলে কি হবে? মানে শুষ্ক প্লাস্টিকের জুতা যেটা আসলে বিদ্যুৎ পরিবহন করে না। যার ফলে তোমার ভেতর দিয়ে বিদ্যুৎ কিন্তু মাটিতে প্রবাহিত হতে পারবে না। যার ফলে তুমি কিন্তু তড়িতাহিত হবে না এবং তুমি সিকিউর থাকবে। তড়িৎ মুদ্রণ বলতে কি বোঝায়? তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ,
ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে মোমের উপর ছাপ নেওয়া হয়, এর উপর কিছু গ্রাফাইট গুঁড়া ছড়িয়ে একে তড়িৎ পরিবাহী করা হয়। তারপর কপার সালফেট দ্রবণে একটি ক্যাথোড পাত হিসেবে ডুবানো হয় এবং একটি তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এখানে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের উপর তামার প্রলেপ পড়বে। প্রলেপ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে ছড়িয়ে ছাপার কাজে ব্যবহৃত হয়। এখানে প্রক্রিয়াটা বলা হয়েছে মূলত মুদ্রণ মানে হচ্ছে প্রিন্ট, তো তড়িৎ প্রিন্ট মানে হচ্ছে তড়িতের মাধ্যমে যে প্রিন্টটা আমরা করে থাকি সেটাই। আচ্ছা, 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি 220 ভোল্ট এবং 60 ওয়াট বলতে কি বোঝায়। এটা খুব সিম্পল, যে 220 ভোল্ট মানে হচ্ছে ওই যন্ত্রটাকে যদি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করা হয় বা 200 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করা হয়, তাহলে সেটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে বা সবচেয়ে বেশি কর্মক্ষম হবে। যেমন ধরো একটা বাল্বের গায়ে 200 ভোল্ট লেখা আছে, এর মানে হলো এই বাল্বটাকে যদি 200 ভোল্ট বিভবে সংযোগ দেওয়া হয় তাহলে এটা সবচেয়ে বেশি পরিমাণে আলো দিবে। আর 60 ওয়াট মানে হচ্ছে তার ক্ষমতা, প্রতি সেকেন্ডে সে 60 জুল তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে, এটাই হচ্ছে তার ক্ষমতা 60 ওয়াট। বর্তমানে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন, অথবা সাধারণ বাল্বের চেয়ে এনার্জি বাল্ব সাশ্রয়ী কেন? সাধারণ বাল্বে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন হয়, কিন্তু এনার্জি বাল্বে কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন হয়। এই জন্য বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের খরচ কমানোর জন্য মূলত আমরা এটা ব্যবহার করে থাকি। সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং বাল্ব ব্যবহার সুবিধাজনক, কারণ সাধারণ বাল্বের তুলনায় এই ধরনের বাল্ব বেশি দিন টিকে এবং এতে বিদ্যুৎ বিল কম আসে, ফলে খরচের সাশ্রয় হয়। এই বাল্ব চালনা করতে কম শক্তির দরকার হয়, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমে যায়, ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব কমে যায়, বেশি দিন টিকে বলে কম পরিত্যক্ত হয় এবং ময়লা আবর্জনার ব্যবস্থাপনার সুবিধা হয়। এসব কারণে বর্তমানে সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি মোটা দাগে বলি, এখানে ব্যাপারটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করা, তারপরে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অতিরিক্ত যাতে হচ্ছে যে বিদ্যুৎ ব্যবহার না হয় সেটা ব্যবহার করা, সেটার কাজে লাগানো, প্লাস হচ্ছে বিদ্যুৎ বিল কমানো, প্লাস হচ্ছে যেহেতু এটা দীর্ঘদিন টিকে, যার ফলে আমাকে এটা কম খরচে হচ্ছে যে আমরা এটা ইউজ করতে পারতেছি, এবং সেই সাথে এটাতে কি ঘটে, যেহেতু হচ্ছে দীর্ঘদিন টিকতেছে তার ফলে নষ্ট না হতে ময়লা আবর্জনা অথবা হচ্ছে পরিবেশের উপর প্রভাব ফেলতেছে না। সিস্টেম লস কেন হয়? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে সিস্টেম লস কি? সিস্টেম লস হচ্ছে সিস্টেমের ত্রুটির কারণে যে লসটা ঘটে সেটাকে আমরা সিস্টেম লস বলি। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, এরকম যে ধরো ঢাকা থেকে চট্টগ্রামে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে, তো এর জন্য আমাদের কি করতে হবে? ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করতে হবে। তো ক্যাবলের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে তাপ উৎপন্ন হয়। এই তাপটা কোত্থেকে হয়? বিদ্যুৎ থেকে হয়। তাহলে সেখানে কি হচ্ছে? কিছু পরিমাণে বিদ্যুৎ অপচয় ঘটতেছে। তাহলে এই অপচয়টা তো আমি চাই নাই। আবার এটা আমি বন্ধও করতে পারবো না, সিস্টেম লসের কারণে এটা হবেই, বা সিস্টেমের কারণে এই অপচয়টা ঘটবে। এই যে সিস্টেমের কারণে যে অপচয়টা ঘটে সেটাকে আমরা সিস্টেম লস বলি। তো এটা কেন হয়? সরবরাহ পদ্ধতি ত্রুটি, তড়িতের অবৈধ সংযোগ, তড়িৎ সংরক্ষণ ব্যবস্থা নেই বলে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার না হলে তা অপচয় হয়। তারপর হচ্ছে দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে হতে পারে। উন্নত সমাজ ব্যবস্থা বিদ্যুৎ ছাড়া ভাবা যায় না ব্যাখ্যা করে। এইটা নিশ্চয় হচ্ছে যে এটা দিয়ে একটা তোমরা রচনা লিখে ফেলতে পারবা, তাই না? উন্নত সমাজ ব্যবস্থা মানে কি? আমার ফোন লাগবে, আমার ইন্টারনেট কানেকশন লাগবে, আমার টেলিভিশন লাগবে, আমার মিল ফ্যাক্টরি লাগবে, আমার হচ্ছে তোমার ইলেকট্রিক যন্ত্রপাতি লাগবে। তো এইগুলার কোনো একটা কি বিদ্যুৎ ছাড়া সম্ভব? যেহেতু এগুলোর কোনো একটা বিদ্যুৎ ছাড়া সম্ভব না, তাই উন্নত সমাজ ব্যবস্থা আসলে বিদ্যুৎ ছাড়া ভাবা যায় না। লোডশেডিং বলতে কি বোঝায়? লোডশেডিং বলতে মূলত বোঝানো হয়ে থাকে, ধরো দুটো এলাকা আছে, আমি উদাহরণ দিয়ে বলি, যে এরকম ধরো একটা এলাকা হচ্ছে এ আর একটা এলাকা হচ্ছে বি। এই এলাকায় বিদ্যুতের ডিমান্ড হচ্ছে 20 মেগাওয়াট, এই এলাকায় বিদ্যুতের ডিমান্ড হচ্ছে 16 মেগাওয়াট। এখন আমি টোটালি বিদ্যুৎ উৎপাদন করি 20 মেগাওয়াট, টোটাল বিদ্যুৎ উৎপাদন করি 20 মেগাওয়াট। এখন ধরো আমি 20 মেগাওয়াট উৎপাদন করলাম, এই 20 মেগাওয়াট আমি কি করব? হয় এ এলাকা দিতে হবে, না হলে বি এলাকাতে দিতে হবে। তো দেখা যায় আমি যদি এ এলাকাতে সাপ্লাই দিই তাহলে টোটালটা এখানে খরচ হয়ে যাচ্ছে। বি এলাকায় সাপ্লাই দেওয়ার জন্য আমার কি করা হয়? কোনো রকম বিদ্যুৎ আমার কাছে অবশিষ্ট নাই, তাহলে আমি চাইলেও বি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবো না। তো এই জন্য যেটা ঘটা হয়, যে কাজটা করা হয়, যে ধরো সকাল থেকে 5 ঘন্টা হলো এই এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে, তারপর 5 ঘন্টা বি এলাকায় সাপ্লাই দেওয়া হচ্ছে। এই যে বিদ্যুৎ উৎপাদনের স্বল্পতার কারণে কিছু এলাকা বন্ধ রেখে কিছু এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার যে সিস্টেম বা প্রক্রিয়া, এটাকে আমরা লোডশেডিং বলে থাকি।
বৈদ্যুতিক লোডশেডিং কেন করা হয়? বৈদ্যুতিক লোডশেডিং কেন করা হয়? এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো। এটা হচ্ছে যে আমার চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে না পারার কারণে লোডশেডিং করা হয়ে থাকে। এর বাইরে আরো কিছু জিনিস আমরা সাথে, সাথে হচ্ছে যে আলোচনা করতে পারি বিদ্যুৎ অপচয়ের কারণে। বিদ্যুৎ অপচয় ঘটলে সে যদি অপচয় না ঘটতো তাহলে অন্য এলাকায় সাপ্লাই দেয়া যেত। এরকম নানা কারণে যে কারণগুলোতে হচ্ছে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে বা ব্যয় হচ্ছে অথবা যতটুকু চাহিদা আছে ততটুকু বিদ্যুৎ উৎপাদন করতে না পারার কারণে বিদ্যুৎ লোডশেডিং হয়। আচ্ছা, তড়িৎ সিস্টেম লস ও লোডশেডিং বলতে কি বুঝায়? সিস্টেম লস, সিস্টেমের ত্রুটির কারণে যে লসটা ঘটে তাকে আমরা সিস্টেম লস বলে থাকি। আর লোডশেডিং বলতে বোঝানো হয় চাহিদার সমপরিমাণ উৎপাদন করতে না পারার কারণে কিছু এলাকায় বন্ধ রেখে কিছু এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দেওয়াটাই হচ্ছে লোডশেডিং। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তোমরা লিখিত আকারে পেতে চাও অবশ্যই ইজি সায়েন্স বইটি সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।